রানী দুর্জয় ঘর থেকে নিজের ঘরে চলে আসে। ঘরে আসতে রানীর ফোনে একটা ফোন আসে। রানী বলে, শিওর তো দুর্জয় যে জুনিয়র ডক্টরের কাছ থেকে অ্যাসিস্ট করেছিল এটা তারই অ্যাড্রেস তো? রানী তারপরে সবাই ঘুমিয়ে পড়ার পর মাঝরাতে উঠে বসে আর মনে মনে বলে, পুচকু চল মিশন স্টার্ট করে দিই, আমাদের প্ল্যানিং মতো কাজ শুরু করে দিই। নবচেতনায় চেতনা জাগানোর সময় এবার এসে গেছে। রানী মনে মনে ওর বেবিকে বলতে থাকে, সোনা সবাই ঘুমিয়ে পড়েছে, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। দুর্জয় যতক্ষণ না তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাবো না। এই বলেই রানী রুম থেকে বাইরে বেরিয়ে যায় আস্তে আস্তে। অপরদিকে পিঙ্কি ফোনে বলতে থাকে, আরে না, মুখ একেবারে চুরচুর হয়ে গেছিল মেয়ে, ভেবেছিল লাইফ করে বিশাল ব্যাপার করে নিয়েছে, সবাই বাহবা দেবে, প্রশংসা করবে, ধন্য ধন্য করবে। অপরদিকে রানী সেই কথাটা শুনতে পায়। অপরদিকে পিঙ্কি বলতে থাকে, কেউ কিচ্ছু বলেনি, ইভেন রনাক পর্যন্ত ওকে বলতে বাধ্য হয়েছে যে রানী তুমি একদম ঠিক করনি। আর ছোট মাকে তুমি চেনো না, এমনি ছোট মা হাইপার মহিলা। আর কার ব্যাপার নিয়ে রানী ঘটিয়েছে? জয়। ছোট মা ছাড়ে কখনো? জয়ের ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে না রানীকে, আর দেবেও না। শোনো, এখনো যতই যা প্ল্যান করুক না কেন, সমস্ত হিরোগিরি বেরিয়ে গেছে। ও এখন যতই প্ল্যান করুক ওর কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। তারপরে পিঙ্কি ঘরে চলে যায়, রানী ওখান থেকে বেরিয়ে বাইরে চলে যায়। রানী তারপরে যখন তালা মেরে চাবিটা ছুটতে দেবে তখন বলে, না না, আমাকে চাবিটা ছুড়লে তো হবে না, আমাকে তো আবার ভিতরে ঢুকতে হবে। রানী তারপরে বুঝতে পারে ওর পেটটা ব্যথা করছে। রানী বলে, কি হলো, হঠাৎ এমনি পেটটা ব্যথা করছে কেন? রানীর খুব পেটে ব্যথা করতে থাকে। তাকে তুই এরকম করছিস কেন? সোনা, তুই একটু শান্ত হ। দেখ, তুই যদি এরকম করতে থাকিস তাহলে বাবার তোর কি হবে? হ্যাঁ, এরকম করিস না প্লিজ, তোকে আর আমাকে তো তোর বাবাকে জেতাতে হবে। রানী তারপরে ব্যথাটা কমলেই, এই তো ব্যথাটা কমেছে, আমার আর তো দেরি করলে চলবে না, বুঝলি, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, আমাদের দুজনেরই রেস্টের খুব প্রয়োজন। অপরদিকে শুক্লা রাতে ঘুম আসেন, মনে মনে জেঠির কথাগুলো ভাবতে থাকে। তারপরে জেঠিদের কথার মাঝখানে সেখানে পিঙ্কি এসে বলে, আবার সে একই টপিক নিয়ে কথা হচ্ছে, তাই তো? ছোট মার মনের অবস্থা কি তোমরা কেউ ভেবে দেখবে না একবারও? যার ছেলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি আর নতুন করে কি বলবো, সবাই তো সবই জানে। মেন্টালি ফিজিক্যালি কোনো দিক দিয়েই জয় এখন ঠিক নেই। ওইভাবে ড্রিঙ্ক করে ভাঙচুর করলো, যেটা কতটা ডিস্টার্ব হয়ে আছে। আর তার বইয়ের স্বাদ নিয়ে তোমরা এখন প্ল্যান করছো, কতটা আনন্দ করবে স্বাদে। আচ্ছা, রনাকে যদি এরকম সিচুয়েশন হতো, আপনি বলুন না মা, তাহলে কি আমি পারতাম আনন্দ করতে নাকি আপনি পারতেন? মাধুরী, তোমার হাজবেন্ডের সঙ্গে যদি এরকম হতো, তুমি কি পারতে এইভাবে আনন্দ করে স্বাদ নিয়ে ডিসকাস করতে? বুঝতে পারছি না কেন তোমরা শুধু শুধু ছোট মাকে এইসব বলে উত্তক্ত করছো। রনাকের মা পিঙ্কিকে বলে, তোমাকে এইসবের মধ্যে আমি ঢুকতে বারণ করেছি তো পিঙ্কি? তুমিও তো আমাকে উত্তক্ত করছো। এটা সম্পূর্ণ শুক্লার ব্যাপার। আমি বাড়ির বড় হয়েও এই বাড়ির যত নিয়ম কানুন আছে সব দায়িত্ব আমি ওর উপরে দিয়েছি। কেন জানো? কারণ আমি জানি ও সেটা খুব নিষ্ঠার সঙ্গে পালন করবে। যাকে শুক্লা, আমি তোমাকে কিন্তু আবারও বলছি, অন্যের কথায় তুমি চলো না। দেখো, একটা নিয়ম এত বছর ধরে চলে আসছে, সেটা হঠাৎ বন্ধ হবে কেন বলো তো? রানীর গর্ভে তো জয়ের সন্তান, এটা ভুলে গেলে চলবে? তাছাড়া যেই মেয়েটা প্রতিনিয়ত জয়কে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, তার উপর এতটা রাগ পুষে রাখা কি ঠিক হবে? একটা কথা মনে রেখো, রানী আর তার সন্তানের সঙ্গে জয়ের মঙ্গল আর অমঙ্গল কিন্তু জড়িয়ে আছে। শুক্লা তখন বলতে থাকে, দিভাইয়ের কথাটাও বা ফেলি কি করে? বাড়িতে তো একটা নিয়ম বলে কথা আছে নাকি? তবে ওই মেয়েটা কি করছে এখন? ঘুমিয়ে পড়েছে নাকি মাঝরাতে জেগে বসে আছে? বিনায়ক তখনই শুক্লাকে বলে, আরে কি এত বক বক করছো, ঘুমিয়ে পড়ো তো। শুক্লা মনে মনে বলে, না, এইভাবে ঘরে বসে থাকলে কিছু জানতে পারবো না, যাই একবার গিয়ে দেখি কি করছেন মহারানী। এই বলেই শুক্লা ঘর থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে রানী ট্যাক্সি করে একটা জায়গায় আসে। এসে ট্যাক্সিওয়ালাকে বলে, দাদা, আমার সামনে একটু কাজ আছে, সেরে এক্ষুনি চলে আসি, আপনি একটু দাঁড়ান। রানী তখনই একটা বাড়ির সামনে যায়। দূর থেকে বাড়ির নেম প্লেটটা দেখার চেষ্টা করে, বলে, এটাই কি রিজু ঘোষের বাড়ি? রানী তারপরে রিজু ঘোষের ঘরের সামনে যায়। নেম প্লেট দেখে বলে, এটাই তো রিজু ঘোষের বাড়ি। রানী তখনই শুনতে পায় ঘরের ভিতরে পার্টি চলছে। রানী মনে মনে বলে, এত রাত অব্দি পার্টি চলছে? রানী তারপরে হালকা জানলাটা খুলতেই দেখে তো অবাক। অপরদিকে রিতম দাঁড়িয়ে কাউকে ফোনে ট্রাই করতে থাকে। তখনই দেখে শুক্লা আসছে। রিতম ছুটে শুক্লার কাছে যায় আর গিয়ে বলে, কাকিমণি তুমি এখানে, কি হয়েছে? শুক্লা বলে, কি আবার হবে, ওরা ঘুমিয়েছি না কিনা দেখতে এসেছি। রিতম তখন অবাক হয়ে বলছে, কেন? শুক্লা বলে, কেন আবার, একটু ঘুমিয়েছি কিনা তাই দেখতে যাচ্ছি। রিতম বলে, এই আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমার যাওয়ার কি দরকার? আমি তো এক্ষুনি গিয়ে দেখে এলাম দুজনে একেবারে টেনে ঘুমোচ্ছে। শোনো না, আমি বলছি তোমার যাওয়ার কোনো দরকার নেই, তুমি চলে যাও ঘরে। হ্যাঁ। শুক্লা বলে, ঘুমোচ্ছে না দুজনে? রিতম বলে, হ্যাঁ, তুমি যাও যাও। শুক্লা তারপর একটু আগে যেতে আবার পিছন দিকে ঘুরে আসে, বলে, না না, ওই মেয়েকে দিয়ে কোনো বিশ্বাস নেই, আমি একবার দেখে যাই। অপরদিকে রানী ওদের পার্টি গুলো ভিডিও করতে থাকে। রানী দেখতে পায় ডক্টর রিজু ঘোষ দুজন মেয়েকে নিয়ে নাচ করছে। রানী মনে মনে বলতে থাকে, বাহ, ডক্টর রিজু ঘোষের যে এই অভ্যেস আছে সেটা কি কেউ জানে? এত টাকা কোথায় পেলেন ডাক্তারবাবু? তার মানে আমার সন্দেহই ঠিক, দুর্জয়কে ফাঁসানোর জন্য মোটা টাকার লেনদেন হয়েছে। মানে যে আপনাকে দিয়ে কাজটা করিয়েছে তার টাকা আছে এবং দুর্জয়কে ফাঁসালে লাভ আছে। এদের মতো ডাক্তাররা সমাজের
কলঙ্ক। এইভাবে প্রফেশনদের গায়ে কাদা চেটানো হচ্ছে তো এর ফল হাতে নাতে পাবেন ডক্টর রিজু ঘোষ। ডাক্তার হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার। ভেবেছিলাম আজ শুধুমাত্র নবচেতনার জ্ঞান শুনেই চলে যাব, কিন্তু আজকে যে এমন মোক্ষম প্রমাণ পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি। আপনার মুখ থেকে কি করে কথা বের করতে হয় দেখুন এবার। আপনাকে নিয়েও বাকি কালপিটদের ধরবো আমি। রানী তারপরে যখন একটু ঠিক মতো ভিডিওটা করতে যায় তখনই ফুলের টপটা পড়ে যায় বাইরে। অপরদিকে রিজু সেটা শুনে জানলার দিকে তাকায়, বলে কে ওখানে? তখন মেয়ে দুটো রিজুকে বলে কেউ না ডার্লিং, চলে এসো। রিজু তারপরে তাড়াহুড়ো করে দরজাটা আটকে দেয়। অপরদিকে রিতম শুক্লাকে বলে আরে কাকিমণি শোনো না। শুক্লা বলে আরে বাবা তুই এত চিৎকার করছিস কেন, রাত হয়েছে তো। রিতম বলে আরে কাকিমণি যাওয়ার দরকার নেই, কি হবে গিয়ে, বেচারা ঘুমাচ্ছে এত রাতে, ওরা ঘুমোক না, কি সুন্দর ঘুমোচ্ছে, তুমি গিয়ে ডিস্টার্ব করবে। শুক্লা বলে আরে বাবা আমি কি ওদেরকে গিয়ে তুলে দেবো? রিতম বলে কাকিমণি শোনো না। শুক্লা বলে এই তুই আমাকে আটকাচ্ছিস কেন বলতো রে? রিতম বলে আরে আমি আটকাচ্ছি না, আমি শুধু বলছি আরে ওরা ঘুমোচ্ছে ঘুমোক না, আবার তুমি যাবে, বেকার ঘুমটা ঘুমে যাবে, রাতের ঘুম। তুমি কেন আমাকে বিশ্বাস করছো না বলো তো? আমি তো তোমাকে বলছি ওরা ঘুমোচ্ছে, তুমি শুনছো না কেন আমার কথা? শুক্লা বলে তুই কি করে বুঝবি বলতো মায়ের জ্বালাটা, ওই মেয়ের জ্বালা আমি এক ফোঁটা শান্তিতে থাকতে পারি না। এই বলে শুক্লা দরজা খুল। রিতম তো ভয় পেয়ে যায়। রিতম ও শুক্লা তারপরে দেখ দুজনেই ঘুমোচ্ছে। রিতম বলে দেখেছো আমি এত করে বললাম যে ওরা নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর তুমি শুনলে না, বিশ্বাসই করো না। শুক্লা বলে যাক ঠিক আছে এবার নিশ্চিন্ত। তুই আস্তে কথা বল না, উঠে যাবে না ওরা? আমি আসছি। রিতম বলে হ্যাঁ যাও শুয়ে পড়ো তুমি, ওরা উঠে যাবে না। অপরদিকে শুক্লা যখন যেতে দেবে তখনই আবার পিছন ঘুরে তাকায়। রিতম বলে আরে তুমি আবার দাঁড়িয়ে পড়লে কেন, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। শুক্লা বলে আরে বাবা যাচ্ছি তো, কি আর হবে, তুই একটু আস্তে কথা বল না। রিতম বলে হ্যাঁ আস্তে আস্তে। শুক্লা তারপরে যখন যাবে রিতম বলে আরে তুমি গিয়ে শুয়ে পড়ো, কত রাত হয়েছে, যাও গিয়ে ঘুমাও। উফ রাতের বেলা কে যে জেগে থাকে। শুক্লা তারপরে চলে যেতে দেবু রিতমকে বলে দেখেছো রিতম আমি তোমাকে বলেছিলাম যে কাকিমণি যে কোনো সময় চলে আসতে পারে। নেহাত আমি এই চাদরটা দিয়ে আর এই কুশন গুলো দিয়ে ম্যানেজ করে দিয়েছিলাম, না হলে কি হতো বলো তো। রিতম বলে আরে শোনো না, বলছি রানী কোথায়? দেবু বলে রানী, আমি জানি না রানী কোথায়। এই মেয়েটা না জাস্ট তুমি দেখেছো কিরকম ফাঁসি দিয়ে চলে যায়। রিতম বলে আরে বাবা আমি তো করিডোরে ফোনেতে রানীকে ট্রাই করছিলাম, ভাগ্যিস আমি কাকিমুনিকে দেখলাম, নয়তো হয়ে যেত। দেবু বলে সিরিয়াসলি তুমি বলো আজকে আমি নেহাত এই জিনিসটা করলাম, কিন্তু এমনি ভাবে আর কতদিন আমরা ওকে এইভাবে সেভ করতে পারি বলো তুমি? রিতম বলে আমার কি মনে হয় জানো তো যে রানী ভাইয়ের জন্য কোনো কিছু প্রমাণ জোগাড় করতে গেছে। তখনই সেখানে দুর্জয় আসে, এসে রিতমকে বলে কে আমার জন্য প্রমাণ জোগাড় করতে গেছে রে শেষদা, কে প্রমাণ আনতে গেছে বল? দেবু মনে মনে বলে এই রে বিছানাটাও তো ঠিক করা হয়নি, আর বালিশ চাদর দিয়ে ঢেকে কোনো লাভ হলো না রে দেবু। জয় তখনই রানী রানী বলে ডাকতে থাকে। জয় রিতমকে বলে রানী কোথায়? হ্যাঁ। রিতম বলে রানী বাথরুমে। দেবু বলে হ্যাঁ রানী তো বাথরুমে। জয় বলে তাই? এই বলে জয় রানীকে ডাকতে ডাকতে বাথরুমের দিকে যায়। রিতম ছুটে গিয়ে জয়কে আটকায় আর বলে কি রে, আরে তুই কি বাথরুমে যাবে নাকি রে? দেবু বলে সিরিয়াসলি জয় আমরা বলছি আর তোমার বিশ্বাস হচ্ছে না? জয় বলে আরে তোমরা কেন বলছো, ও কি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছে না? কি হলো রানী, তুমি কি আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ না? দেবু বলে এটাই তোমার প্রবলেম জানো তো, তুমি সারাক্ষণ এরকম ধমক দিয়ে কথা বলো কেন? রিতম জয়কে বলে হ্যাঁ সত্যি, তুই যদি এরকম সারাক্ষণ ধমক দিয়ে কথা বলিস আরে বাবা ও তো ঘাবড়ে যাবে, ও তো বাথরুমে আছে নাকি? দেবু বলে এক্স্যাক্টলি, আরে বাবা ওর তো অভিমানও হতে পারে, তাই জন্য হয়তো ও উত্তর দিচ্ছে না। শোনো যায় তুমি আমার কথা শোনো, কাম ডাউন, আর তুমি এখন এখান থেকে যাও। রিতম বলে আরে হ্যাঁ বাথরুমেই তো গেছে, তুই হঠাৎ করে এরকম চেঁচামেচি কেন করছিস আমি তো বুঝতে পারছি না। জয় বলে আরে কি করলাম আমি তো এটাই বলছি যে ও যদি আমার গলার আওয়াজ শুনে থাকে তাহলে ও একবার উত্তর দিতে পারছে না। এই সত্যি বাথরুমে আছে নাকি ও অন্য কোথাও বেরিয়েছে?